আমার নাম রামেশ। আমি একটা সরকারি অফিসে চাকরি করি। আজ শুক্রবার, আজ অফিস ছুটির দিন। ভেবেছিলাম এই ছুটির দিনে একটু ঘুরতে বের হব, কিন্তু যেই পরিমাণে বৃষ্টি নেমেছে মনে হয় না সারাদিনের ভিতরে বৃষ্টি কমবে। আমার নিজ বাড়ি হচ্ছে গ্রামে। এইখানে অফিসে চাকরি করায় আমরা 3 বন্ধু মিলে একটা বাসায় ভাড়া থাকি। আমার 2 বন্ধু একটু বাইরে গেছিল। আমি বারান্দায় বসে বসে তাদের অপেক্ষাই করতেছিলাম, আর বাইরে দেখতেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। এইটা দেখে ভালোই লাগতেছিল, কিন্তু মনটা একটু খারাপ যে আজ এই ছুটির দিনে একটু ঘুরতে বের হতে পারবো না। কখনো আবার বৃষ্টি কম, কখনো আবার বেশি, এইভাবেই বৃষ্টি পড়েই যাচ্ছে। বারান্দায় একটা চেয়ারের মধ্যে বসে আমি এইসব দেখতে লাগলাম, আর আমার বন্ধুগুলোর অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই শুনতে পেলাম দরজার মধ্যে কে যেন নক করতেছে। আমি তখন ভাবতে লাগলাম, এই বৃষ্টির মধ্যে আবার কে আসলো? আমার বন্ধু তো রাতে আসবে বলেছে, কি জানি আবার এখনই আসলো নাকি। এইসব ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে দরজার দিকে যেতে লাগলাম। আমি ভেবেছিলাম হয়তোবা আমার বন্ধু এসেছে, কিন্তু দরজা খুলে তো আমি অবাক হয়ে গেলাম। দরজা খোলা মাত্রই আমি একটা লোককে দেখতে পেলাম, যার গায়ে ময়লা মাখানো একটা চাদর ছিল। কে আপনি? কি চাই আপনার? লোকটা তখন বলতে লাগলো, সাহেব, আমি মারা গেছি, আমাকে কবর দেওয়ার মানুষ নেই, আপনি কি আমাকে একটু কবর দিতে পারবেন? আপনি কি পাগল নাকি? আপনি মারা গেছেন, আবার আপনি আমার কাছে এসে আপনার কবর দিতে বলছেন? এটা কেমন কথা হলো ভাই? সাহেব, আমি সত্যিই বেঁচে নেই, এটা আমার আসল দেহ নয়। কি বলছো এসব? তাহলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নেই তো কে দাঁড়িয়ে আছে? আমি এখন একটা আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব। আচ্ছা, ধরে নিলাম তুমি আত্মা, তাহলে এটা বলো যে তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই অনুরোধ করছো কেন? অন্য কাউকে বলছো না কেন? আর তুমি আত্মা নিজেই কবর খুঁড়ে তোমার মৃতদেহটাকে কবর দিয়ে দিলেই তো হয়। লোকটা তখন বলল সে নাকি স্বপ্নে দেখেছিল আমি তার কবরে মাটি দিয়েছি। আমি বললাম, তো তোমার কবরে তুমি মাটি দিয়ে দিলেই তো হয়। তুমি ঘুরে বেড়াতে পারতেছো, কিন্তু তোমার কবরে তুমি মাটি দিতে পারতেছো না। সেই ক্ষমতা আমার নেই সাহেব। স্বপ্নে দেখেছো আমি তোমার কবরে মাটি দিব? আচ্ছা, এটা বলো তো তুমি মারা গেলে কি করে? আমি একজন সফল ব্যবসায়ী সাহেব। লোকটা তখন তার মারা যাওয়ার ঘটনা বলতে লাগলো। লোকটা ছিল একজন ফল ব্যবসায়ী। একদিন দিনের বেলা ফল বিক্রি করে রাত হওয়ায় সে একটা কবরস্থানের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। তখন 3 জন ডাকাত তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর লোকটার সকল টাকা ওই 3 জন ডাকাত নিয়ে যায়। তারপর লোকটাকে কবর দেওয়ার জন্য একটা গর্ত খুঁড়ে লোকটাকে ওই গর্তে রেখে যেই তারা 3 জন মাটি দিতে যাবে, এমনি ওই 3 জনের মুখ দিয়ে রক্ত বের হয়ে তারা ওইখানে সাথে সাথেই মরে যায়। এই জন্য ওই লোকটার কবরে আর কেউ মাটি দিতে পারে নাই, যেই কারণে আমার কাছে লোকটা এসেছে। ওই 3 জন সন্ত্রাসীর মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন? আর যদি গত রাতে এই সব ঘটেই থাকে, তাহলে আজ সারাদিন তোমাদের মৃতদেহগুলো কোনো লোক দেখলো না কেন? ওই 3 সন্ত্রাসী লোক কেন মারা গেল এটা আমি জানি না সাহেব। হতে পারে খোদাই তাদের পাপের শাস্তি দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আর সাহেব, ওই কবরস্থান খুবই নির্জন জায়গা। কেউ মারা গেলে লোকজন সেখানে শুধু মৃত ব্যক্তিটিকে কবর দিতেই যায়। তাছাড়া ওই জায়গায় দিন বা রাতে কোনো সময় কেউই যায় না। তাই কেউ জানে না যে আমার লাশ সন্ত্রাসীদের কারণে ওখানেই পড়ে আছে। লোকটার কথা আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। আমি বললাম, এইসব ফালতু কথা বাদ দেও, তুমি আমার সাথে মজা করতেছো তাই না? না সাহেব, মজা নয়, আমার সাথে কবরস্থানে চলুন, তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন। এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরস্থানে যাব,
পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আর তোমার কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। সাহেব, একবার চলুন, আপনি গিয়ে শুধু আমার কবর একটু মাটি দিবেন, তারপর চলে আসবেন। আপনার কোনো ক্ষতি হবে না। কবরস্থান বেশি দূরে নয়, যেতে খুব একটা সময়ও লাগবে না। লোকটির কথা শুনে আমার অনেকটা মায়া হলো। তার জোরাজুরিতে আমি যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আসলে আমারও মনের মধ্যে একটু কৌতূহল ছিল, তাই রাজি হয়ে গেলাম। তারপর আমি লোকটার পিছন পিছন যেতে লাগলাম। এই বৃষ্টির মধ্যে খুবই ঠান্ডা লাগতেছে। লোকটির পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জঙ্গলে। জঙ্গলে এসে হাঁটতে হাঁটতে চলে গেলাম জঙ্গলের একদম শেষ প্রান্তে। লোকটিকে তখন জিজ্ঞেস করলাম যে আপনি জঙ্গলের দিকে কোথায় হাঁটছেন আর কত দূর? কিন্তু অবাক করা বিষয়, লোকটি আমার কথার কোনো জবাবই দিচ্ছিল না। সে নিজের গতিতেই হাঁটতেছিল। আমিও বাধ্য হয়ে তার পিছন পিছন হাঁটতে লাগলাম। হঠাৎ করেই দেখতে পেলাম আমরা হাঁটতে হাঁটতে একটা কবরস্থানের পাশে চলে আসছি। তারপর কবরস্থানের আরও গভীরে ওই লোকটা যেতে লাগলো। আমিও লোকটার পিছন পিছন কবরস্থানের গভীরে যেতে লাগলাম। ভাবতেই আমার খুব অবাক লাগতেছে যে আমার বাসার পাশে এইরকম একটা ভয়ঙ্কর কবরস্থান আছে, অথচ এতদিন যাবৎ আমি সেটা জানতামই না। একটু সামনে যেতেই আমার চোখে পড়লো একটা গর্ত করা, আর ওই গর্তের পাশেই 3জন লোক রক্তাক্ত হয়ে মরে পড়ে আছে। গর্তটার পাশে একটা কোদালও আছে, কিন্তু গর্তটায় এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়নি। এইটা দেখে আমি একটু ভয় পাইতেছিলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম। লোকটি তাহলে আমাকে সত্যি কথাই বলছিল এতক্ষণ। তার কবরে কোনো মাটি দেওয়া হয় নাই এবং ওই গর্তের পাশে 3জন লোক মৃত হয়ে পড়ে আছে। তারপর হঠাৎ করে দেখি লোকটি গর্তের সামনে দাঁড়িয়ে আছে এবং গর্তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এইটা দেখে আমার খুব কষ্ট লাগলো যে লোকটার কবরে এখন পর্যন্ত কেউ মাটি দেয়নি। লোকটা এতক্ষণ ধরে গর্তের দিকে তাকিয়ে কি দেখতেছিল আমি বুঝতেছিলাম না, তাই আমি একটু এগিয়ে গর্তের দিকে দেখার চেষ্টা করলাম। তারপর তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমার সামনে যেই জীবিত মানুষটা দাঁড়িয়ে আছে, সেই মানুষটা আবার ওই গর্তে শুয়ে আছে এবং সে মৃত। দেখেই বোঝা যায় নিস্তব্ধ হয়ে আছে নিতর দেহটা। কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেলাম আমার সামনের লোকটা হঠাৎ করে কোথায় জানি গায়েব হয়ে গেল। এইটা দেখে আমি একটু ভয় পেলাম। সামনে থাকা লোকটা হঠাৎ করে এই গভীর জঙ্গলে কবরস্থানের মধ্যে কোথায় হারিয়ে গেল। পুরো কবরস্থানের চারপাশ আমি ঘুরে দেখতে লাগলাম, কিন্তু কোথাও লোকটাকে দেখতে পেলাম না। হঠাৎ করে গর্তে তাকিয়ে তো আমি ভয়ে কেঁপে উঠলাম। মৃত ব্যক্তিটার চোখ নড়তেছিল, চোখটা খোলা ছিল। হঠাৎ করেই সেই মৃত ব্যক্তিটা আমাকে বলতে লাগলো, সাহেব, আর দেরি করবেন না, জলদি কোদাল দিয়ে আমাকে কবর দিন। তারপর আমি ওইখানে মাটি দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম।